নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। আমরা সকলেই জানি বর্তমানে আমাদের দেশে প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। বিজেপির তরফ থেকে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তো কিন্তু বিজেপির কিন্তু একটা তাদের পার্টির একটি দলের কিন্তু তাদের একটা রুলস রয়েছে যে প্রধানমন্ত্রী পদে একটা বয়সসীমা রয়েছে। তো সেই বয়সসীমা অনুযায়ী নরেন্দ্র মোদী কিন্তু পরবর্তী যে লোকসভা আসতে চলেছে, তো সেখানে কিন্তু প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ফেস তার সামনে আনতে পারবে না। অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী বর্তমানে রয়েছেন, কিন্তু বর্তমান টার্মেই তার যে বয়স কিন্তু ক্রস হয়ে যাবে। তো আগামী যে টার্ম আসতে চলেছে, আগামী যে লোকসভা নির্বাচন, অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচন হয়েছে, তো আগামী 5 বছর পরে আবার লোকসভা নির্বাচন যবে হবে, তো তখন কিন্তু প্রধানমন্ত্রী ফেসে নরেন্দ্র মোদী কিন্তু আসবেন না, আশা বলা হচ্ছে। আর পূর্বেও দেখেছি, আমরা সকলে দেখেছি যে বিজেপির কিন্তু একটা বয়সসীমা রয়েছে, এবং তারপরে কিন্তু সেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে সেই বয়সের পরে কিন্তু আসেন না। কিন্তু পরবর্তী এই যে আপকামিং লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু একজনের নাম উঠে আসছে, তিনি হচ্ছেন যোগী আদিত্যনাথ, অর্থাৎ ইউপির যে সিএম যোগী আদিত্যনাথের নাম উঠে আসছে। এর সাথে একাধিক নাম আছে, যেমন জেপি নাড্ডা, অমিত শাহ, এদের নামও কিন্তু উঠে আসছে। তবে কিন্তু সাধারণ জনগণ, ভারতের সাধারণ জনগণও মনে করছে যে যোগী আদিত্যনাথ কিন্তু আপকামিং প্রধানমন্ত্রীর জন্য একটা উপযুক্ত মুখ। তো তিনি পিটিআই এর এক সাক্ষাৎকারে এই যে সিএম যোগী আদিত্যনাথ, তার দ্বিতীয় টার্ম চলছে ইউপির সিএম হিসেবে, তো তার প্রধানমন্ত্রী পদপ্রার্থী আপকামিং ইলেকশনে প্রধানমন্ত্রী হওয়ার তার রাস্তা সম্বন্ধে যদি প্রশ্ন করেছে পিটিআই, তো সেখানে তিনি কি বলেছেন আজকের ভিডিওতে কিন্তু সেটাই বলবো। এবং তার এই মুখ্যমন্ত্রী টার্ম চলাকালীন সেখানকার বিরোধী দল নেতারা তার উপরে কি কি আরোপ নিয়ে যে আর কি দোষারোপ নিয়ে এসেছে, তো সেগুলো কিন্তু এখানে দেখা যাবে, এই ভিডিওতে দেখা যাবে। তো পিটিআই এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আই এম যোগী, মানে আমি একজন যোগী, এবং পলিটিক্স আমার ফুল টাইম জব নয়। ইউপির সিএম আদিত্যনাথ তিনি কিন্তু পিএম অ্যাসপিরেন্টসের, অর্থাৎ আপকামিং যে পিএম ভোট হবে, লোকসভা নির্বাচন হতে চলেছে, তো সেখানে তাকে একজন পিএম অ্যাসপিরেন্স হিসাবে দেখা হচ্ছে। তো তার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু এই কথা বলেছেন যে আমার ফুল টাইম জব কিন্তু আমার এই পলিটিক্স নয়, আমি একজন যোগী। উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ মঙ্গলবার দিন এটাই অ্যাড্রেস করেছেন প্রাইম মিনিস্টার হওয়ার অ্যাম্বিশনের নিয়ে, এবং তিনি বলেছেন যে তার প্রাইমারি আইডেন্টিটি হচ্ছে তিনি যোগী, এবং তার কমিটমেন্ট যে উত্তরপ্রদেশের লোকেদের জন্য, জনসাধারণের জন্য তাকে তিনি নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, এবং জনগণের জন্য কিন্তু তার এই বর্তমান সময়ে উত্তরপ্রদেশের সিএম হিসাবে আসীন আছেন। তো তিনি যে ফুল টাইম পলিটিক্স করতেই থাকবেন এমনটা নয়। হ্যাঁ, তবে এই যে ইলেকশন, বিজেপির যে তাদের মোটো, দেখা গেছে যে বারংবারই প্রতি ক্ষেত্রে স্টেট ইলেকশন এবং কেন্দ্রের ইলেকশনও ফেস কিন্তু ভোটের অনেক ক্ষেত্রে দেখা যায় ভোটের প্রাক মুহূর্তে ঘোষণা করা হয়, আবার অনেক সময় দেখা যায় যে রেজাল্ট পেশ হওয়ার পরে, ভোটের ইলেকশনের রেজাল্ট পেশ হওয়ার পরেই ফেস সামনে আসে যে কে মুখ্যমন্ত্রী হবে। তো এখানে সিএম এর ব্যাপার, এখানে হচ্ছে প্রধানমন্ত্রীর ব্যাপার, পিএম ফেসের ব্যাপার, তো সেখানে কি আসতে চলেছেন সেটা কিন্তু সময়ের ব্যাপার। তবে তার ফেস সামনে আসছে, এবং সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলছেন যে আমার ফুল টাইম এটা কিন্তু জব নয়, আমি একজন যোগী। আর এই প্রার্থী হওয়া অবশ্যই সেই দলের ঘোষণা, সমস্ত দলের আর কি ঘোষণার মাধ্যমেই, ডিসিশনের মাধ্যমে সেটা কিন্তু সামনে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। পিটিআই সাক্ষাৎকারে তিনি একান্ত সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেখানে কিন্তু তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী হিসাবে তাকে মানুষ দেখতে চায় কিনা সেই হিসাবে জানতে চাইলে, তার কাছে জানতে চাইলে, তখন কিন্তু যোগী আদিত্যনাথ বলেন, দেখুন আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, দল আমাকে উত্তরপ্রদেশের জনগণের জন্য এখানে রেখেছে, এবং রাজনীতি আমার জন্য পূর্ণকালীন চাকরি নয় বা জব নয়, পেশা নয়। তো দলের কথা মতনই তিনি চলছেন, দল তাকে মুখ্যমন্ত্রী হিসাবে উত্তরপ্রদেশে রেখেছেন, তো তিনি উত্তরপ্রদেশের হয়ে মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করছেন, তো সেখানকার জনগণের জন্য তিনি কাজ করছেন। তো প্রধানমন্ত্রী হওয়াটাও অবশ্যই তিনি এটাই বলতে চাচ্ছেন যে প্রধানমন্ত্রী হতে গেলেও তো দলের কথা মতনই সেটা সামনে ডিসিশন হবে, তার কথাতে কিছু নয়, তিনি হতে চাইলেই হতে পারবেন না। তো বর্তমানে আমরা এখানে কাজ করছি বাস্তবে, তবে বাস্তবে আমি একজন যোগী। তিনি বলছেন যে আমরা এখানে কাজ করছি, কিন্তু বাস্তবে তো আমি একজন যোগী। যতক্ষণ আমরা এখানে আছি,
আমরা কাজ করছি, সেখানে একটি এর জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ একজন চিফ মিনিস্টার কি 5 বছরের তার টার্ম থাকে, তো তাকে 5 বছর তো কাজ করতেই হবে। তো 5 বছর কাজ করা চলাকালীন তার মাঝে যদি সময় আসে, সুযোগ আসে, আর দল যদি বলে, তাহলে অবশ্যই তিনি সেটা সিদ্ধান্ত সেটা ভাববেন। তো মুখ্যমন্ত্রী দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সাথে তার কোনো মতবিরোধের অভিযোগ। অর্থাৎ সেই সাক্ষাৎকারে বলা হয়েছে যে এই যে সিএম, উত্তরপ্রদেশের সিএম, তার সাথে নাকি কেন্দ্রের যে বড় বড় লিডাররা রয়েছেন, কেন্দ্রের নেতৃত্বরা রয়েছেন, তাদের সাথে মতবিরোধ রয়েছে। তো সেক্ষেত্রে তিনি সেই বিষয়টাকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন দৃঢ়ভাবে। দলের কারণে আমি এই পদে আছি, কিভাবে কোনো মতবিরোধ হতে পারে? অর্থাৎ দলই তো তাকে সিলেক্ট করেছে সেখানকার মুখ্যমন্ত্রী পদ হিসাবে। তো সেখানকার মুখ্যমন্ত্রী পদ হিসাবে যদি দল ঠিক করে থাকে, তাহলে দলের সাথে আমার কেন মতবিরোধ থাকবে? তিনি প্রশ্ন তোলেন, এই দাবিগুলোকে ভিত্তিহীন জল্পনা বলে উড়িয়েও দেন। মতবিরোধের প্রশ্ন কোথা থেকে আসে, এ কথা কিন্তু তিনি বলেছেন। সর্বোপরি আমি দলের কারণেই এখানে বসে আছি। কেন্দ্রীয় নেতৃত্বের সাথে আমার মতবিরোধ থাকলে কি আর আমি এখানে বসে থাকতে পারতাম বা পারবো? পিটিআই কে আদিত্যনাথ কিন্তু বলেন। তো এটা স্বাভাবিক, যদি দলের সাথে মতবিরোধ থাকে, তাহলে তো তিনি এই যে এত বড় একটা পদ, এই পদে তাকে তো আসীন করা হতো না দ্বিতীয়বারের টার্মে। প্রথমবারের টার্মে করা হয়েছে, দ্বিতীয়বারে দেখা গেছে যে উত্তরপ্রদেশে এই যে সেখানকার যে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছে, অ্যাসেম্বলি ইলেকশনে কিন্তু রেজাল্ট খুব একটা যে ভালো ছিল বিজেপি, তাও নয়। তো তবুও তো তাকে মুখ্যমন্ত্রী পদে সেকেন্ড টার্মের জন্য নিয়ে আসা হয়েছে। তো অবশ্যই দলের সাথে যদি তার মতবিরোধ থাকতো, তাহলে কিন্তু তাকে নিয়ে আসতো। তিনি এটাই বলতে চেয়েছেন। তিনি আরো বলেছেন, সমাজবাদী পার্টির প্রধান এবং প্রাক্তন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বরাবর বা বারবার বলেছেন যে উত্তরপ্রদেশ এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকার একমত নয়। মানে এখানে পিটিআই সাক্ষাৎকারে বলেছেন যে, তিনি বলেননি, তার উদ্দেশ্যে তাকে বলা হচ্ছে যে সমাজবাদী পার্টির পক্ষ থেকে সমাজবাদী পার্টির যে প্রধান এবং প্রাক্তন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, তিনি বারবার বলেছেন যে উত্তরপ্রদেশ এবং কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার একমত নয়, তাদের দুজনের দ্বিমত রয়েছে। আর এই পরিস্থিতিতে ডাবল ইঞ্জিন সরকারের সাথে তুলনা করেছেন এখানে, যেখানে দুই রকম সিদ্ধান্ত চালনা করা হয় এবং সেখানে এই উভয় ইঞ্জিনই সংঘর্ষে লিপ্ত রয়েছেন। এবং সেখানে বুলডোজার অভিযান, রাস্তায় নামাজ সিদ্ধান্তের নিষিদ্ধকরণ বিরুদ্ধেও তিনি কিন্তু কথা বলেছেন। এবং সরকারের উদ্দেশ্যে সম্বোধন করে বিতর্কিত বুলডোজার অ্যাকশন, মুখ্যমন্ত্রী বলেন যে এটি একটি অর্জন নয়, বরং একটি প্রয়োজনীয় পদক্ষেপ। তো এইসব নিয়ে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে অখিলেশ যাদব, সেখানকার সরকার এবং কেন্দ্র সরকারের যে দ্বৈত ভাবামত চলছে, সরকার একমত নয় দুই সরকার, এবং তাদের যে ডাবল ইঞ্জিন সরকারের কথা বলা হয়, তো সেখানে দেখা যায় যে ডাবল ইঞ্জিন সরকারও তাদের দ্বিমত পোষণ করে এবং সেখানে বুলডোজার অভিযান চালানো হয়, রাস্তায় মুসলিমদের নামাজ পড়তে দেওয়া হয় না। তো সেক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী বলেন যে এগুলো প্রয়োজনীয় পদক্ষেপ। ঠিক আছে, এগুলো কোনো যে আমি জোর করে করছি এমনটা নয়, যে এটা যেটা করা দরকার প্রয়োজনীয় পদক্ষেপ, সেটাই। কেন প্রয়োজনীয় পদক্ষেপ আমরা জানবো পরবর্তী স্লাইডে, অবশ্যই ভিডিওতে থাকুন। এটি কোনো অর্জন নয়, এটা বলেছেন যে এটি এখানে একটি প্রয়োজন ছিল এবং প্রয়োজনের ক্ষেত্রে আমরা যা কিছু প্রয়োজন বলে মনে করছি তাই করবো, এটাই বলতে চেয়েছেন তিনি। যোগী বলেছেন, আজও যদি কোথাও দখল করা থাকে কারো দ্বারা কোনো কিছু, কোনো স্থান, তো সেক্ষেত্রে তিনি বুলডোজার ব্যবহার করেন এবং বুলডোজারটা তিনি কিন্তু অনৈতিক যে জমি জমা দখল করে কেউ যদি বাসস্থান তৈরি করে থাকেন, কেউ দোকানপাট তৈরি করে থাকেন, ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান তৈরি করে ফেলেন অবৈধভাবে, তো সেখানে কিন্তু বুলডোজারকে ব্যবহার করেন তার সরকার। তাই বুলডোজার অবকাঠামো প্রদানের পাশাপাশি দখল অপসারণ করতে পারে, এটাই কিন্তু তার লক্ষ্য। এবং আমি মনে করি, এবং যোগী আদিত্যনাথ বলছেন যে আমি মনে করি আমরা মানুষকে এটি আরো ভালোভাবে ব্যবহার করতে শিখেছি। তিনি আরো যোগ করেছেন, তিনি প্রয়াগরাজের সমাবেশে ভক্তদের সুশৃঙ্খল আচরণের উদাহরণ তুলে ধরে জনসাধারণের রাস্তায় নামাজ পড়ার উপর নিষেধাজ্ঞার পক্ষে কথা বলেন। তো তিনি রিসেন্টলি 144 বছর পর যে মহাকুম্ভ মেলা হয়ে গেল প্রয়াগরাজে, তার সাথেও কিন্তু তুলনা করেছেন যে সেখানে কতটা সুশৃঙ্খল ভাবে সেখানে এই হিন্দুদের ধর্মীয় উৎসব পালন করা হয়েছে, ধর্মীয় যে একটা আয়োজন করা হয়েছিল, সেখানে কত সুশৃঙ্খল ভাবে সমস্ত জনগণ রাস্তা চলাচল করেছে মেলার মধ্যে এবং সুশৃঙ্খল ভাবে কাজ হয়েছে। এবং এই যে রাস্তায় নামাজ পড়ার নিষেধাজ্ঞা, তার পক্ষেও তিনি বলেছেন। ঠিক আছে, তবে এখানে তো মতবিরোধ থাকবে। আমি যদি বলি যে সেখানে কোনো প্রয়াগরাজে কোনো ঘটনাই ঘটেনি, সেটা বললে ভুল হবে। সেখানে যে পথপৃষ্ঠ হয়ে ঘটনা ঘটেছে, রেলওয়েতে অনেক গ্লিচ দেখা গেছে, তো একাধিক কিছু তো বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং প্রাণও হারিয়েছিল
অনেক লোক। তো সেখানে তবুও তিনি সেই জিনিসটাকে কিন্তু তুলনা করতে গিয়ে তিনি বলেছেন। যাই হোক, রাস্তায় হাঁটার জন্য যারা বলছেন যে তাদের, অর্থাৎ তিনি বলছেন যে রাস্তা হাঁটার জন্য যারা বলছেন তাদের হিন্দুদের কাছ থেকে শৃঙ্খলা শেখা উচিত। তিনি এটাও বলেছেন যে 66 কোটি মানুষ প্রয়াগরাজে এসেছিলেন, কোনো লুটপাট হয়নি, কোথাও অগ্নিসংযোগ হয়নি, কোথাও শ্লীলতাহানি হয়নি, কোথাও ভাঙচুর নয়, কোথাও অপহরণ নয়। এটাই শৃঙ্খলা, এটাই ধর্মীয় শৃঙ্খলা, উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী বললেন। যাই হোক, সব তো আর ঠিক নয়। শৃঙ্খলা ভাঙচুর তো করেছে, রেলে যেমন দেখো রেলের সম্পত্তিকে ভাঙচুর করেছে, এটা তো এড়িয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, যদি বলে যে প্রয়াগরাজের ওই জায়গাতে কোনো ভাঙচুর হয়নি, হ্যাঁ সেটা হয়নি, কিন্তু অগ্নিসংযোগ তো হয়েছিল। তিনি এই জিনিসটাকে কেন এড়িয়ে গেলেন বুঝলাম না, কিন্তু বললো যে কোথাও অগ্নিসংযোগ হয়নি। যাই হোক, তিনি তার সাক্ষাৎকারে এই কথাগুলো বলেছেন যে কোথাও অগ্নিসংযোগ হয়নি, কোথাও শ্লীলতাহানি হয়নি, কোথাও ভাঙচুর নয়, কোথাও অপহরণ নয়। এটাই শৃঙ্খলা, এটাই ধর্মীয় শৃঙ্খলা। যদিও আমি বলবো যে প্রয়াগরাজে যত বড় একটা আয়োজন হয়েছিল, খুব বড় আয়োজনই করা হয়েছিল, আমি সেখানে গিয়েছিলাম, ঠিক ছিল, কিন্তু কোথাও একটা আমরা নিজেরাই কিন্তু খারাপ। জনগণই মানুষ, আমরা জনগণ যারা সেখানে গিয়েছিলাম তারাই কিন্তু খারাপ, তারাই বিশৃঙ্খল পরিস্থিতিতে সৃষ্টি করি। তো আমাদের সুশৃঙ্খল এবং সিভিক সেন্সের বৃদ্ধি করতে হবে, সিভিক সেন্সকে আরো উন্নত করতে হবে, জাগ্রত করতে হবে। বিহার, উত্তরপ্রদেশ, তো বিহারের পর থেকে কিন্তু বিশৃঙ্খলতা, যেখানে ট্রেনের মধ্যে দেখা গেছে উচ্ছৃঙ্খল পরিস্থিতি। ঠিক আছে, তিনি আরো বলেছেন যে যারা ধর্ম পালন করতে এসেছিলেন সেখানে, তো সেখানে কিন্তু তারা শ্রদ্ধার সাথে এসেছিলেন, অংশগ্রহণ করেছিলেন মহাস্নানে, এবং তারপর তারা তাদের গন্তব্যে পৌঁছে গিয়েছিলেন। উৎসব এবং উদযাপন এই জাতীয় যে কোনো ঘটনাবলীকে মাধ্যম হিসেবে গ্রহণ করা উচিত নয়। তিনি অহংকার বলে বলেছেন, অহংকার, যদি তুমি সুবিধা চাও তাহলে এই শৃঙ্খলাও মেনে চলতে শেখো। তিনি আরো যোগ করেছেন। তো তিনি সবার জন্য এটা বলেছেন যে তুমি সুযোগ সুবিধা, শৃঙ্খলা সবকিছুই চাও, মানে অর্থাৎ সুযোগ সুবিধা যদি ভালো চাও তাহলে তো তোমাকে নিজেকে শৃঙ্খলা পরায়ণ হয়ে চলতে হবে। তুমি যদি, যেমন প্রয়াগরাজে যারা এই সুবিধা চাচ্ছিল, কিন্তু দেখা গেছে তারাই নিজেরাই উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছিল বারংবার, একাধিক ক্ষেত্রে। যদিও তিনি সেই জিনিসটাকে, প্রয়াগরাজের যে আয়োজন করা হয়েছে সেই জিনিসটাকে বাড়িয়ে বলেছেন কি, সেটা অবশ্যই 66 কোটি লোকের সমাগম ছোটখাটো কিন্তু ব্যাপার নয়। ঠিক আছে, তো সেখানে কিন্তু নিঃসন্দেহে একটা বড় আয়োজন করা হয়েছিল, এত লোকের সমাগম হয়েছিল, এত বড় একটা অনুষ্ঠান 45 দিন ধরে চলেছিল, মেলা চলেছিল, তো এটা একটা প্রশংসারই কথা। ঠিক আছে, তো সেখানে কিছু টেন্টে আগুন ধরেছিল, তো সেটাকেও কিন্তু তড়িঘড়ি স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে আসতে পেরেছেন সেখানকার সরকার, এটাই বলবো। হ্যাঁ, কিছু তো ভুল হয়েছিল রেলের ক্ষেত্রে, তো সেখানে তাদের কিছু গ্লিচ ছিল, পরবর্তী শেষের দিকে কিছুটা তারা কন্ট্রোলে আনতে পেরেছিলেন। ঠিক আছে, তিনি বলেছেন যে এই ঘটনাগুলোকে অহংকারের মাধ্যমে বিচার করা উচিত নয়। যদি তুমি সুবিধা চাও তাহলে শৃঙ্খলা মেনে চলতে হবে। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, যখন ধর্মীয় উৎসব গুরুত্বপূর্ণ, এগুলো জনসাধারণের অসুবিধা বিশৃঙ্খলার কারণ হওয়া উচিত নয়। তাহলে প্রতিটি ধর্মের মানুষেরই কি তাদের নিজের নিজের ধর্মকে পালন করার রাইট রয়েছে। হিন্দুদের যেমন তাদের হিন্দু ধর্মীয় সনাতন ধর্মকে পালন করার রাইট রয়েছে, মুসলিমদেরও নামাজ পড়ার রাইট রয়েছে, তবে সেটা সুশৃঙ্খল উপায় করতে হবে। তোমার কারণে অন্য একাধিক লোকের অসুবিধা হবে, এটা কিন্তু তিনি বলছেন যে এই জিনিসটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তো জনসাধারণের অসুবিধা বিশৃঙ্খলা করা, এটা কোনোভাবেই গ্রাহ্য করবেন না, এটা তিনি বলেছেন। তো তিনি এটাই বলেছেন। তো ভিডিওটা শুরু করেছিলাম প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে। তিনি বলেছেন বারংবার তার এটা ফুল টাইম জব নয়, তিনি একজন যোগী, এবং তাকে মুখ্যমন্ত্রী পদে সেখানকার বিজেপির যে কেন্দ্রীয় মন্ত্রক তারা তাকে সিলেক্ট করেছেন এবং তাকে দায়িত্বভার দিয়েছেন, এবং তিনি জনগণের জন্য কাজ করছেন। এবং যখন বিরোধী নেতারা তার বিরুদ্ধে একাধিক দোষারোপ নিয়ে আসে, তখন তিনি এই কথাগুলো বলেন যে তিনি নামাজের বিরুদ্ধেও যখন কথা বলেন, তো নামাজের সপক্ষে তিনি বলেছিলেন যে হ্যাঁ, নামাজ পড়তে তো অবশ্যই তিনি বাধা করছেন না, তাই না, কিন্তু যেটা সুশৃঙ্খল উপায়, রাস্তার মধ্যে রাস্তা আটকে জনগণের চলাচলের যেটা জায়গা, চলাচলের জন্য রাস্তা, তো সেখানে যদি পথ আটকে কেউ নামাজ পড়তে শুরু করে, তো সেখানে তো যাতায়াতের অসুবিধা হয়।
তো সেটা সুশৃঙ্খল উপায়ে করতে হবে। তো তিনি এক কথায় বলতে চাই যে সিভিক সেন্সের উন্নতি করতে হবে। ধর্ম পালন করো, যে যা নিজের ধর্ম পালন করো, কিন্তু সেটা সুশৃঙ্খল উপায়, সুবিধা চাইতে গেলে সুশৃঙ্খল উপায় সেটা পালন করার পরামর্শ তিনি কিন্তু দিয়েছেন। তো এই ছিল বিষয় আজকের, ঠিক আছে। তো অবশ্যই যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়, আপনাদের কোনো যদি মতামত থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভিডিওতে নতুন বা চ্যানেলে নতুন থাকলে আসলে পরে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। অবশ্যই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।